সত্যি করে বলেন আপনি কাকে ভোট দিয়েছেন, তা না হলে আপনি আওয়ামী লীগের লোক। আমরা যেখান থেকে আসলে ফোন নিয়ে রিভিউ করি সেখান থেকে আপনারা ফোন কিনলে ঠকে যাবেন কিনা, এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের রয়েছে যেগুলোর উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল, নতুন একটা জায়গায়, এবং এই যে আমি ক্যামেরা আগে থেকে উঠে এসে বসলাম, এইটা করতে গেলেই আমার আসলে প্রায় 1 বছরেরও বেশি সময় লাগছে, মানে একটা সেট রেডি করতে, ভিডিও করার জন্য। নতুন একটা জায়গায় নতুন সেটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মাসুদ রানা, এবং বেশ কিছুদিন আগে আমি এই ছবিটা পোস্ট করছিলাম যেখানে বলছিলাম যে ভাই প্রশ্ন করেন, একটা কিউএনএ করবো, এবং সেখানে আপনারা সব থেকে বেশি কোশ্চেন করছেন যে ভাই ছবিটা কি ফোন দিয়ে তুলছেন। ছবিটা আমি তুলছিলাম আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে 5x টেলিফটোতে, এবং সেখানে আমি ভিভিড ফিল্টার অ্যাপ্লাই করছিলাম, এবং এই 15 প্রো ম্যাক্স নিয়ে প্রায় 3টার মতো ভিডিও আমি আপলোড করছি। আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তো একদম প্রথম প্রশ্নে আসি। রিহানুর রশিদ অভি ভাই প্রশ্ন করছে, ভাই আপনি কাকে ভোট দিয়েছেন, অ্যান্সার অবশ্যই দেন, নইলে আপনি আওয়ামী লীগ। আমি ভোট দিয়েছিলাম আমাদের এলাকায় যে এমপি পদে দাঁড়িয়েছিল তাকেই, এবং ওখানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিল, আমি সবাইকে চিনি না, মাত্র 2জনকে চিনতাম, একটা হলো ধানের শীষ আর একটা হলো জামাত। তো এই 2জনের মধ্যে থেকে আমি একজন এমপি পদপ্রার্থীকে দিয়েছিলাম। তো এর পরবর্তীতে মইনুল ইসলাম ভাই বলছে, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম আসসালাম। উনি বলছে, ভাই যেসব দোকান থেকে মোবাইল এনে রিভিউ করেন, এইসব দোকানদার তো আপনাদেরকে ভালো মোবাইল অবশ্যই রিভিউ করার জন্য দেয়, কিন্তু যখন আপনারা মানে আমরা সাধারণ কাস্টমার কিনতে যাই তখন আমাদেরকে ভালো ফোন দিবে কিনা বা এই ব্যাপারে কিছু বলেন, আপনারা ঠকে যাবেন কিনা। থ্যাংক ইউ সো মাচ ভাই প্রশ্ন করার জন্য। দেখেন, আমি যেখান থেকেই ফোন নিয়ে রিভিউ করি না কেন, তাদের সাথে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের সাথে করে নিই এবং কথাবার্তা বলে নিই। আমার ভিডিও দেখে যদি কেউ কোনো দোকান থেকে ফোন কেনেন এবং সেখান থেকে যদি আপনারা প্রতারণার শিকার হন, আপনারা যে কোনো জায়গায় ফেসবুক বা ইউটিউবে যদি কমেন্ট করেন, আমি মোস্টলি দেখা যায় যে আমি সব কমেন্ট চেক করি। আর তা না হলে আপনি আমার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যদি ইনবক্স করেন যে ভাই এই প্রবলেম পেয়েছি, সেটার সলিউশন আমি দেওয়ার ট্রাই করবো। অ্যাটলিস্ট তাদের সাথে কথাবার্তা বলবো। যদি তারা চিটিং করে তাহলে আমি আপনার পক্ষ নিয়ে তাদের সাথে লড়বো, এবং যদি এরকম প্রবলেম হয় তারা সলিউশন দিতে বাধ্য। আমি এতটুকু বলি, যেখান থেকে আমি ফোন নিয়ে ভিডিও করি না কেন, যদি তাদের যেসব রুলস রেগুলেশন আছে সেগুলোর বাইরে মানে তারা আপনার সাথে চিটিং করে, তাহলে সেই ব্যাপারটা আমি তাদের সাথে একটু কথা বলবো, মানে আপনার পক্ষ হয়ে লড়বো। এখনো পর্যন্ত যাদের সাথে কাজ করছি কোথাও এরকম প্রবলেম হয়নি। যা 2-1টা পেয়েছি বা যারা আমার সাথে রিচ আউট করছেন তাদের সলিউশন আমি দিয়ে দিয়েছি, সো এতটুকু আস্থা রাখতে পারেন। পরবর্তীতে চন্দন মন্ডল ফেসবুক থেকে প্রশ্ন করছে যে ভাই 14 প্রো ম্যাক্স বেটার হবে নাকি আইফোন 15 প্রো ক্যামেরার জন্য? দুইটাই ভালো হবে, বিশেষ করে 15 প্রো একটু জেনারেশনাল নিউয়ার হওয়ার কারণে ফটোগুলো একটু ভাইব্রেন্ট এবং একটু ব্রাইটার আসে। তবে 14 প্রো ম্যাক্সে যেটা আসে সেটা আপনি এডিট করে বা ভিভিড ফিল্টার লাগান, মোটামুটি সিমিলার হবে। তবে এখান থেকে 14 প্রো ম্যাক্সটা কেনা বেটার হবে, তার কারণ এটা বড় ডিসপ্লে এবং বড় ফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ ভালো হয়। আর একটা কথা হলো, বেচতে গেলে রিসেল ভ্যালু একটু বেশি পাওয়া যায়। বিশেষ করে বড় ফোনগুলো মানুষ বেশি কেনে, কারণ ছোট ফোনগুলোর কাস্টমার একটু কম থাকে। আমাকে যদি বলেন তাহলে এই দুইটা থেকে অবশ্যই 14 প্রো ম্যাক্সটা বেটার হবে, এবং সিনেম্যাটিক মুডের ভিডিও করার জন্য 14 প্রো ম্যাক্সে আপনারা টেলিফটো লেন্সটা ব্যবহার করতে পারবেন, যেটা কিন্তু 15 প্রোতে আপনি করতে পারেন না। সো এখানেও একটা তফাৎ আছে। এর পরবর্তীতে এনজাইটি পুলক ভাই প্রশ্ন করছে ফেসবুক থেকেই, 20,000 টাকা বাজেটে নতুন, পুরাতন, অফিসিয়াল, আনঅফিসিয়াল কোন ফোনটা ভালো হবে? প্রায়োরিটি হইলো ক্যামেরা অথবা গেমিং। এই বাজেটে আমি বলবো আপনি পুরাতন পিক্সেল 7a কিনতে পারেন। বর্তমানে 21,500 টাকা বা 21,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। বর্তমান সময়ে এটা একটা সেরা ফোন এই বাজেটের মধ্যে। এর পরবর্তীতে এমডি আবিদ ভাই, উনিও ফেসবুক থেকে প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পার্সোনাল ইউজে অ্যান্ড্রয়েড ইউজ করেন নাকি আইওএস? আর আপনার রিভিউ করা ডিভাইস রিভিউর পর কি করেন প্লিজ একটু জানাবেন। আমি আমার পার্সোনাল ভিডিও ক্যামেরা হিসেবে, স্মার্টফোন হিসেবে গ্যালাক্সি ফ্লিপ 6 ব্যবহার করি। আর আমার তো প্রফেশনাল ক্যামেরা রয়েছে ফুল ফ্রেম, যেটা দিয়ে এখন ভিডিও করতেছি। আর আমি এডিটিং হিসাবে বর্তমানে ম্যাকবুক ব্যবহার করি। রিসেন্টলি আমি নতুন একটা ম্যাকবুক কিনছি, এর আগেও একটা কিনছিলাম, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে, আপনারা ক্লিয়ার জানতে পারবেন। তবে আমি বর্তমানে আইওএস এবং অ্যান্ড্রয়েড ক্রস প্ল্যাটফর্ম ব্যবহার করতেছি। তবে ভেরি সুন আমি হয়তোবা একটা আইওএস ডিভাইসও কিনবো, তখন হয়তোবা ফুল ইকোসিস্টেমে চলে যাব। আর রিভিউ করার জন্য যে ইউনিটগুলো আমি মূলত পেয়ে থাকি, বিশেষ করে ব্র্যান্ড থেকে যেগুলো দেয়, কিছু কিছু ব্র্যান্ড দ্রুত নিয়ে নেয়, কিছু কিছু ব্র্যান্ড আছে 4-5 মাস 6 মাস পরে ডিভাইসগুলো ফেরত নেয়, কিছু কিছু ব্র্যান্ড আছে কেউ নেয়ই না। আবার যেগুলো আনঅফিসিয়াল ফোন নিয়ে আসি, এগুলো রিভিউর পরে যখনই আমার মন চায় আমি যে ফেরত দিয়ে আসি, মানে এগুলো রেখে দেওয়ার কোনো সুযোগ নাই। রাখা দিলে ভাই অনেক কোটিপতি হয়ে যাইতাম। তো এর পরবর্তীতে এমডি জুবাইর রহমান ভাই প্রশ্ন করছেন, ভিভো X300 প্রো চাইনিজ ভেরিয়েন্ট নিলে কি কোনো প্রবলেম হবে নাকি? আর আমি ভিভো X300 প্রো ফটোগ্রাফিক কিট সহ নিতে চাচ্ছি, এটা না নিয়ে আপকামিং X300 আলট্রা নিলে কি বেটার আউটপুট পাবো নাকি? প্রথমত চাইনিজ ভেরিয়েন্ট নিলে কোনো প্রবলেম নাই। নোটিফিকেশন গত যে প্রবলেমগুলো আছে বা বেশ কিছু এআই ফিচার আপনি ডিফল্ট ব্যবহার করতে পারবেন না, এগুলো আই হোপ যে আপনি জানেন, তাছাড়া কোনো প্রবলেম নাই। তবে আমি বলবো, যেহেতু আপনি X300 আলট্রা কেনার কথা বলছেন, তাহলে ওইটাই আপনার কেনা উচিত, যেহেতু এটা গ্লোবালি রিলিজ হবে। তো গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু বর্তমানে আপনারা অরিজিন ওএসও পাবেন। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি যদি কিনতাম তাহলে ভিভো X300 আলট্রার জন্য ওয়েট করতাম।
করতাম, ওইটাই টপ টিয়ার ডিভাইস। ফটোগ্রাফি কিট সত্যি কথা বলতে কি হয়তো বা আপনি এখন মনে করতেছেন যে ওইটা নিয়ে অনেক ব্যবহার করবেন, বাট ওরকম একটা এক্সটার্নাল লেন্স বহন করা ব্যবহার করা অতটা কনভিনিয়েন্ট না, এবং রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে খুবই ফিউ পিপল আছে এবং ফিউ সিনারিও আছে যখন হয়তো বা আপনি ইউজ করবেন। সো এটা আমার কাছে প্র্যাকটিক্যাল ডিসিশন না, মানে ফটোগ্রাফি কিটটা। এর পরবর্তীতে বিশাল এইচডি ভাই প্রশ্ন করছে, হ্যালো ভাইয়া, কিছু কোম্পানি দাবি করে তারা তাদের ফোনে 3x টেলিফটো লেন্স ব্যবহার করেছে, আবার কিছু কোম্পানি তাদের ফোনে 3.5x টেলিফটো লেন্স ব্যবহার করছে। এই দুইটা লেন্সের পার্থক্য কি? 3.5x এ জুম ভালো হয় নাকি 3x এ? দেখেন, দুইটা দুই ফোকাল লেন্থের। এখন নর্মালি যখন আমরা ক্যামেরা কিনতে যাই, ক্যামেরাতে 85, 70mm, 75mm বা 50mm এরকম ফোকাল লেন্থ ব্যবহার করা হয়, বাট স্মার্টফোনের ক্ষেত্রে এক্স দিয়ে ওটা বোঝায়। যেমন 2x টা মূলত 50mm কে বোঝায়, 3x টা মূলত 70mm কে বোঝায়, আবার 3.5 85x বোঝায়। তো মূলত এখানে একটা ফোকাল লেন্থের ডিফারেন্স আছে, এবং 3.5x এ বেটার পোর্ট্রেট আসবে, একটু বেটার কম্প্রেশন পাবেন। তবে 3x এবং 3.5x দুইটাই পোর্ট্রেট ছবি তোলার জন্য একটা সুইট স্পট। তো স্মার্টফোন ফটোগ্রাফিতে যে ফোনে আসলে 3x থাকে বা 3.5x থাকে, পোর্ট্রেট ছবি তুলতে গেলে অনেক ভালো দেয় আর কি। সো এখানে যে ক্লেম করে কোম্পানি সেটা কিন্তু ঠিকঠাকই আছে। এরপরে হুইমা, উনি ফেসবুক থেকে প্রশ্ন করছেন যে ফিক্সড 30,000 টাকার মধ্যে একটা বেস্ট ক্যামেরা ফোন আমি নিতে চাই, অফিসিয়াল কোনটা হবে? এই বাজেটে অফিসিয়াল ফোন কিনলে আসলে খুব বেশি পাওয়া যায় না আনঅফিসিয়াল ফোনের সাথে কম্পেয়ার করলে। তবে যারা অফিসিয়াল ফোন কিনতে চান তাদের কিন্তু এই বাজেটে আমি দেখছি যে টেকনোর ফোনগুলো অনেক বেটার হয়, এবং ইনফিনিক্সের টেকনো ক্যামন 40 প্রো কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস ফটোগ্রাফি করার জন্য, এটা আপনি দেখতে পারেন। এর পরবর্তীতে আরএফ তাহমিদ ভাই ইউটিউব থেকে প্রশ্ন করছেন যে ভাই, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, একটা প্রশ্ন, ডে উইথ এ সিরিজ আইফোন দিয়েই কেন হয়? আর রেডমি নোট 14 প্রো প্লাস নিয়ে একটা ভিডিও চাই, লাভ ফ্রম বগুড়া। ভাই বগুড়া থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডে উইথ এ সিরিজগুলো আমি শুধুমাত্র আইফোন দিয়ে করি না, হয়তো বা আপনি দেখেন নাই, পিক্সেল দিয়েও করছি, স্যামসাং দিয়েও করছি। যখন যে ফোনটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা আপনাদের অনেক কমেন্ট থাকে তখন সেটা নিয়ে আমি করি। তবে হয়তো বা আইফোন নিয়ে অনেক বেশি করে ফেলছি, এই কারণে আপনার কাছে মনে হচ্ছে, তবে এরকম না। আর 14 প্রো প্লাস নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করছি, আর নতুন করে একটা করার চেষ্টা করব যদি হাতে পাই। সো থ্যাংক ইউ সো মাচ ভাই পাশে থাকার জন্য। এর পরবর্তীতে এমডি লিটু ভাই প্রশ্ন করছেন, ভাই আপনি ইউটিউব চ্যানেল নিয়ে বলবেন যে কিভাবে আপনি উন্নতি করেছেন এবং অন্যরা কিভাবে আপনাকে দেখে শিখতে পারে। আমি ইউটিউবে সফল হয়েছি, যেটা আমি বলবো যে এখন আমি ওরকম সফল হয়েছি তাও বলবো না, বাট আমি যে জায়গায় আছি আমার জায়গায় আমি ভেরি হ্যাপি উইথ দ্য কন্টেন্ট ক্রিয়েশন দ্যাট আই এম ডুইং। তো একটা মূল মন্ত্র, সেটা হলো কন্টেন্ট বানিয়ে যাওয়া। আপনি যত বানাবেন তত শিখবেন, তত ভুল হবে, তত নিজেকে শুধরাতে পারবেন। এবং যারা আসলে ভিডিও দেখতেছে, কমেন্টগুলো আপনার একটু ফলো করা উচিত, সবার সাথে মতামত নিয়ে, তাহলেই আপনি আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। তবে এটা অনেক ধৈর্যের কাজ, আপনাকে ধৈর্য ধরে আসলে কাজ করে যাইতে হবে। হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, কারো 4-5 বছরও লাগতে পারে। আমি অ্যাটলিস্ট একাধারে 1 বছর পরে যে আমি কিছু ভিউ পেয়েছি, এবং তারপরে হঠাৎ করে ভিউ বেড়ে গিয়েছে। তো এইটা আসলে অনেক প্যাশন, অনেক ধৈর্য, অনেক মানে কষ্ট লাগে ভাই আর কি। এভাবে আসলে করতে হবে। শুধুমাত্র আমাকে দেখে শেখার কিছু নাই, আপনাকে আপনার কাজটা করে যাইতে হবে, আপনি যে কন্টেন্ট বানান। এরপরে জিআর জীবন ভাই প্রশ্ন করছে, ভাই শুরুতেই সালাম নিবেন, আপনার চ্যানেলের নাম টেকটক দেওয়ার কারণ কি এবং টেকটককে কত দূরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই। টেকটক চ্যানেলটার নাম দেওয়ার মানে নতুন কোনো কারণ বা হুট করে কারণ না। আমি যখন আমার ডিপ্লোমা করতেছিলাম মালয়েশিয়াতে, তখনই আমার যে ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল সেটা, বা সেই প্রজেক্টটার নাম দিয়েছিলাম টেকটক। এবং আমি অনেক ছোটবেলা থেকে যখন গ্রামে ছিলাম, মানে আমার বাড়ি একদম প্রত্যন্ত গ্রামে, ওইখানে আসলে ইন্টারনেট অত বেশি ভালো ছিল না। তো যে সময় আমি আসলে ইন্টারনেট বা এইসব তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা শুরু করলাম, তখন ওই টেক কথন নামে একটা ওয়েবসাইট ছিল, ওইটা অনেক পড়তাম। যারা হয়তো বা ওই সময় ইন্টারনেট ব্যবহার করতেন তারা জানবেন, ইউটিউব ব্যবহার করার মতো অত ডেটা ছিল না তখন। তো ওই টেক কথন, টেকটক, মানে এরকম একটা আমার স্বপ্ন ছিল যে প্ল্যাটফর্ম বিল্ড করতে চাই, যেখানে টেকনোলজি নিয়ে বিভিন্ন নিউজ থাকবে, মানুষ আলোচনা করবে, নতুনত্ব কিছু জানতে পারবে, পারচেস ডিসিশন করতে পারবে। এটা আমার অনেক আগে থেকে ছিল। সেই সময় আমি ইউটিউবার হব এরকম কিছু ছিল না, বাট ওই সময় থেকে কাজ করতাম, এবং সেই জায়গা থেকেই আমি সেই টেকটককেই আসলে চুজ করেছি, এবং সেই জায়গা থেকে এখনো ক্যারি করে যাচ্ছি। এবং এইটা নিয়ে আসলে কত দূর যেতে পারবো জানি না, তবে আমার ইচ্ছাটা এরকম, আমি যতদিন আসলে বেঁচে আছি আমি এই কাজটাই করে যেতে চাই। আমি জানি না মানে ফিউচারে কি হবে, কোথায় যাব, বাট এখনো পর্যন্ত এটা ছাড়া অন্য কিছু চিন্তা করি না। অনেক বড় হইতে ব্যাপারটা এরকম না, বাট আমি এই কাজটা করে যাইতে চাই, এটাই আমার স্বপ্ন। এর পরবর্তীতে আরিফ ইসলাম ভাই প্রশ্ন করছে ফেসবুক থেকে, বলছে যে ভাই আপনার রিভিউ প্রপার হয় না, আরো ডিটেইলে যাইতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাই একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেওয়ার জন্য, আমার রিভিউ প্রপার হয় না এটা বলার জন্য। এক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমার ভুল আছে, আমি অনেক কিছু মিস করি, অনেক কিছু বলি না। তবে এখানে আমার একটা যুক্তিও আছে, আমি যখন নতুন ফোনের রিভিউ করি সেই সময় সেই ভিডিওটা দেখবেন যে 16-17 মিনিট 18 মিনিট করার ট্রাই করি, সব কিছু ডিটেইল পাওয়ার চেষ্টা করি। বাট মোস্টলি দেখা যায় যে আমি যখন পুরাতন ফোনের রিভিউ করতেছি
ওই ফোনটা হয়তো বা আরো 2-3টা ভিডিও বানিয়ে ফেলছি, তখন সেকেন্ড বার বা থার্ড বার যখন ভিডিও বানাই তখন কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে ভিত্তি করে ওই ফোনটাকে রিভিউ করি। তো দেখা যাচ্ছে যে এখন আমি হয়তো বা আইফোন 12 প্রো নিয়ে যদি ভিডিও বানাই তাহলে এখানে লাইটনিং পোর্ট আছে, পাশে এখানে মিউট সুইচ আছে, সিম স্লট আছে, এইগুলো হয়তো বা প্রত্যেকবার বলবো না, যে কারণে হয়তো বা আপনার কাছে ডিটেল মনে না হইতে পারে। তবে থ্যাংক ইউ সো মাচ, আমি নেক্সট ভিডিও থেকে এইটা আরো একটু যত বেশি ডিটেল যাওয়া যায় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এর পরবর্তীতে মিরাজুল ইসলাম জয় ভাই প্রশ্ন করছে যে জীবনে অনেক প্রশ্ন করছি ভাই, উত্তর পাইনি ভাই, অনেক দুঃখিত। আপনি আমার এখানে আগে করছেন কিনা আমি জানি না, এই চোখে পড়লো দইরা নিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনার মতো প্যাশনেট মানুষ যারা আসলে কমেন্ট করে, যারা ভিডিও দেখে, তাদের কারণেই আসলে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর আমরা যারা আছি তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে যাইতে পারতেছি। সো ভাই থ্যাংক ইউ সো মাচ, প্রশ্ন করতে থাকেন, আপনাদেরকে নিয়ে আসলে এগিয়ে যেতে চাই। সো এটাই ছিল আজকের ভিডিও। এই পর্যন্ত যদি আপনি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি আমি বলবো যে আপনি আমাকে জেনুইনলি সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর নতুন জায়গা, নতুন ব্যাকগ্রাউন্ড কেমন লাগলো একটু কমেন্ট করে জানায়েন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ওকে, কই কাট কই।